আসন্ন ৪৭তম বিসিএস প্রিলিমিনারির মোট আবেদন সংখ্যা ৩,৭৫,০০০ প্রায়, এবং বিগত বিসিএসগুলো যদি আমরা দেখি তাহলে এই আবেদনের সংখ্যা সাধারণত ৩ থেকে ৪ লক্ষ হয়। এদের মধ্য থেকে প্রিলিমিনারি পরীক্ষার পরে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সাধারণত ১০ থেকে ১৫,০০০। তার মানে সিংহভাগ পরীক্ষার্থীই কিন্তু বাদ পড়ে যায় প্রথম ধাপেই। প্রথম ধাপটা হচ্ছে সবচেয়ে কঠিন ফিল্টার, এবং এই ফিল্টার যদি আপনি সাকসেসফুলি পাশ করতে পারেন তাহলে আপনার কাঙ্ক্ষিত ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার চান্স অনেক অনেক গুণ বেড়ে যায়। এই জন্যই আমি বলি বিসিএসের যে ৩টি ধাপ আছে, প্রিলিমিনারি, লিখিত এবং ভাইবা, এর মধ্যে সবচেয়ে কঠিনতম ধাপ হচ্ছে বিসিএস প্রিলিমিনারি, এবং প্রিলিমিনারি পাশ করা মানে অ্যাকচুয়ালি হাফ ডান। আপনি চূড়ান্ত পর্বে একটু স্ট্র্যাটেজি মেনটেন করে পড়ালেখা করলেই আপনি আপনার কাঙ্ক্ষিত ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হবেন। তো আজকের আলোচনায় আমরা প্রিলিমিনারি নিয়ে আলাপ আলোচনা করব। আমরা কিন্তু কিছু পড়াবো না, বাট আপনার পড়ার স্ট্র্যাটেজি কেমন হতে পারে এগুলো নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। প্রিলিমিনারিতে মোট 10টি সাবজেক্টে 200 মার্কের পরীক্ষা হয়। সাবজেক্টগুলোর নাম আপনারা জানেন: বাংলা ভাষা সাহিত্য, ইংরেজি ভাষা সাহিত্য, বাংলাদেশ বিষয়বলী, আন্তর্জাতিক বিষয়বলী, ভূগোল, নৈতিকতা এবং সুশাসন, গাণিতিক যুক্তি, সাধারণ বিজ্ঞান এবং কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি সহ মোট 10টা সাবজেক্ট, এবং এর প্রত্যেকটা সাবজেক্টে নির্দিষ্ট সংখ্যক মার্ক আছে। সব মিলিয়ে হচ্ছে 200 মার্ক। এটা একটা এমসিকিউ পরীক্ষা। এখানে প্রত্যেকটা প্রশ্ন পারলে আপনি 1 মার্ক করে পাবেন, কিন্তু ভুল যদি আপনি উত্তর করেন তাহলে 0.5 করে কাটা যাবে। তার মানে 2টা প্রশ্ন যদি আপনি ভুল করেন তাহলে পারা একটা প্রশ্নের মার্ক কিন্তু 0 হয়ে যাবে। এই জন্য নেগেটিভ মার্ক বিসিএস প্রিলিমিনারিতে খুবই নেগেটিভ ইফেক্ট ফেলে। তো আজকের আলাপ আলোচনাকে আমরা 2টা ভাগে ভাগ করব। প্রথম ভাগে আমরা আলোচনা করব যে আপনার প্রস্তুতির পড়ালেখার স্ট্র্যাটেজি কেমন হবে, এবং 2 নম্বরে আমরা আলাপ আলোচনা করব পরীক্ষার স্ট্র্যাটেজি কেমন হবে, কোন স্ট্র্যাটেজি মেনটেন করে আপনি আসলে পরীক্ষাটা দিবেন। তো প্রথম ধাপ পড়ালেখা। খুবই কঠিন জিনিস। পড়ালেখা করতে আমাদের ভালো লাগে না, 2-1টা এক্সেপশন ছাড়া। 2-1জন আছেন যাদের পড়তে অনেক ভালো লাগে, তাছাড়া সাধারণত সবাই আসলে চাপে পড়ে পড়ালেখা করে। তবে বিসিএস প্রস্তুতিটা আমার দৃষ্টিতে, বিসিএসের যে সিলেবাস সবাই বলে মুখস্থ, বাট আমার দৃষ্টিতে এটা একটা বেশ আনন্দের একটা জার্নি। আমি প্রথম বিসিএস পড়া শুরু করি 43তম বিসিএসে, এবং কিছুদিন পড়ার পরে আমি খুবই আনন্দ লাগতেছিল, কেননা যা শিখতেছিলাম এর কোনো কিছুই আমি আগে জানতাম না। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, বাংলাদেশের সরকার ব্যবস্থা, বাংলাদেশের অর্থনীতি, আন্তর্জাতিক বিভিন্ন বিষয়, সাহিত্য যখন পড়তেছিলাম, ধরেন সাহিত্যের বিভিন্ন সাহিত্যকর্ম, বিভিন্ন সাহিত্যিক, ইংলিশ সাহিত্যের বিভিন্ন সাহিত্যকর্ম, সাহিত্যিক, এইগুলো খুবই আনন্দ লাগতেছিল আমার কাছে। সো এই নতুন জিনিস, নতুন শেখা আপনি যদি আসলে আনন্দ নিয়ে শিখেন তাহলে বিসিএস প্রস্তুতিটা আপনার জন্য আনন্দের হয়ে যাবে, আর ইভেনচুয়ালি আপনি সাকসেসফুলি প্রিলিমিনারি ডান করে ফেলতে পারবেন। আর যারা প্রিলিমিনারি আনন্দ নিয়ে পড়ে এরা রিটেনেও খুব ভালো করে, কেননা আপনার বিসিএস প্রস্তুতির যে আনন্দটা এটা তো আপনি ফিল করতেছেন। তো রিটেনে গিয়ে আপনার এই আনন্দ আরও ব্রড হয়, আর অ্যাকচুয়ালি ব্রেন খুলে এবং খুবই চমৎকার যে প্রিপারেশন, এটা হচ্ছে বিসিএস লিখিত। বিসিএস প্রিলিমিনারি একটু কিছুটা প্যারাদায়ক, ক্যাজুয়াল ভাষায় বললে আসলেই বেশ কিছুটা প্যারাদায়ক, তবে আপনি চমৎকার ওয়েতে করতে পারেন। তো 47তম বিসিএস যদি বলি, তাহলে আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি তখন আপনার হাতে আরও টাইম আছে প্রায় 68 দিন, আর মোটামুটি আমার দৃষ্টিতে 50 দিন মতন পড়ালেখা বিসিএস প্রিলিমিনারির জন্য বেশ ইফেক্টিভ ওয়েতে যদি করা যায় তাহলে যথেষ্ট। আপনার আগের কোনো পড়ালেখা না থাকলেও সমস্যা নাই। সাধারণত যারা আমাকে দেখতেছেন এবং প্রিলিমিনারিতে অংশগ্রহণ করতে চাচ্ছেন, এদের মধ্যে 2 ক্যাটাগরির মানুষ আছে: যারা বেশ কিছু পড়ালেখা করেছেন আর যারা কিছুই পড়ালেখা করেননি। আরও একটা ক্যাটাগরি আছেন যারা মধ্যমপন্থা। এরা হচ্ছে কিছু পড়ালেখা করেছিলেন, মাঝখানে একটু ছেড়ে দিয়েছেন, আবার একটু পড়ালেখা করেছেন, আবার ছেড়ে দিয়েছেন, এখন আসলে সব ভুলে গেছেন। তো এদেরকে আমরা মধ্যমপন্থায় রাখি। তো মেইন হচ্ছে 2 ক্যাটাগরি, তো আপনি 3 ক্যাটাগরিও ধরে নিতে পারেন। তো আমি যে মুহূর্তে প্রিলিমিনারি নিয়ে কথাবার্তা বলতেছি, এই মুহূর্তে অনেক বই পড়ে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে এটা আমি বিশ্বাস করি না। এই মুহূর্তে প্রিলিমিনারি আপনি প্রস্তুতি নেবেন একটা ডাইজেস্ট বেসড।
কথাটা শুনতে একটু অন্যরকম লাগে, কেননা সাধারণত যারা প্রিলিমিনারি নিয়ে গাইডলাইন দেয় তারা এক একটা সাবজেক্টের স্পেসিফিক বই বলে, এটা এই বই, কোনো সাবজেক্টে আবার একাধিক বই বলে। আমি আসলে এই বিষয়ে পক্ষপাতী না। আমার কাছে মনে হয়েছে বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি যদি চমৎকারভাবে একটা ডাইজেস্ট বেস প্রস্তুতি নেওয়া যায়, এটাতেও অনেক ভালো করা যায়। তবে ডাইজেস্টটাকে দেখতে হবে একটু ভিন্ন নজর দিয়ে, এবং আজকে আমরা এই বিষয়টাই ক্লিয়ার করব যে কিভাবে আপনি একটা ডাইজেস্ট বেস প্রিপারেশন অনেক চমৎকারভাবে নিতে পারেন। আপনার কাজ কি? আপনাকে সাধারণত টোটাল 3টি কাজ করতে হবে। প্রত্যেকটা সাবজেক্ট কয়েকটা অধ্যায়ে বিভক্ত। আমরা এক একটা অধ্যায় ধরে ধরে প্রস্তুতি নিব। ধরেন বাংলাদেশ বিষয় যদি বলি, তাহলে বাংলাদেশের কৃষি সম্পদ এটা একটা অধ্যায়, বাংলাদেশের শিল্প বাণিজ্য এটা একটা অধ্যায়, বাংলাদেশের সংবিধান এটা একটা অধ্যায়, বাংলাদেশের সরকার ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা এটা আর একটা অধ্যায়, বাংলাদেশের জনসংখ্যা, জনশুমারি এইটা এক একটা অধ্যায়। তো আমরা এক একটা অধ্যায় বেস প্রিপারেশন নিব। আপনার প্রিপারেশনটা কেমন হওয়া উচিত? তো আপনি কি করবেন? আপনি ওই অধ্যায়টা যখন পড়া শুরু করবেন, ধরেন বাংলাদেশের কৃষি এইটা নিয়ে যখন আপনি পড়ালেখা শুরু করবেন, তখন প্রথম কাজ হবে এই অধ্যায় থেকে বিগত বছরে কি কি প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো আপনি দেখবেন। প্রশ্নগুলো মুখস্থ করবেন না, প্রশ্নগুলো দেখবেন। প্রশ্নগুলো দেখে আপনি শুধু এটা বোঝার চেষ্টা করবেন যে এই অধ্যায় থেকে কেমন প্রশ্ন সাধারণত আসে, কি ধরনের প্রশ্ন, এইটা আপনি বোঝার ট্রাই করবেন। এরপরে কাজ হবে আপনি ডাইজেস্ট থেকে এই অধ্যায়টা পড়বেন। এটা হচ্ছে 2 নম্বর কাজ। তো ডাইজেস্টে যত লাইন আছে সব লাইন কি ইম্পর্টেন্ট? কথা হচ্ছে না। আপনি যখন বিগত বছরের কোশ্চেনগুলো আগেই দেখে নিয়েছেন, তখন আপনি বুঝতে পারবেন যে কোন ধরনের আসে, কোন লাইন আসে, এটা ইম্পর্টেন্ট না, বা এটা কোন লাইন আসে এটা না, কিন্তু কোন ধরনের প্রশ্ন আসে। তাহলে যে লাইনগুলো ডাইজেস্টের ওই ধরনকে রিপ্রেজেন্ট করে, তাহলে ওইগুলো বেশি ইম্পর্টেন্ট। ওই লাইনগুলোকে একটু দাগিয়ে দাগিয়ে আপনি পড়বেন। তো বাংলাদেশের কৃষি নিয়ে যদি আপনি পড়েন, ডাইজেস্টের পেজ যে খুব বেশি তা না, কিন্তু আপনি রিডিং পড়ে ফেললেন। রিডিং পড়ে আপনি এইবার আরেকবার যখন রিডিং পড়বেন, তখন যে ধরনগুলো বেশি আসে বা আসতে পারে সেই ধরনের উপর বেশি একটু জোর দিয়ে পড়বেন। এরপরে তৃতীয়বার আরেকবার পড়বেন। তার মানে আপনি 1 নম্বর কাজ বিগত বছরের কোশ্চেন দেখে ধারণা নিয়েছেন কী টাইপের প্রশ্ন আসতে পারে। এরপরে আপনি ডাইজেস্ট পড়েছেন এবং আপনি পড়েছেন 3 বার। আর একটা অধ্যায় আসলে 3 বার করে যদি আপনি পড়েন, এর জন্য খুব বেশি সময় লাগবে? আসলে না, সময় লাগবে মোটামুটি আপনার ধরেন 2-3 ঘন্টার মধ্যে আপনি পড়ে ফেলবেন আর কি। এরপরে যেটা হবে, আপনি কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে শুয়ে কি পড়লেন এটা মনে করার চেষ্টা করবেন। এইটা হচ্ছে আপনার মূলত ব্রেইন এক্সারসাইজ। আপনি জোর করে মনে করার চেষ্টা করবেন। মাত্রই পড়েছেন, আপনি ভুলে যাবেন, মনে করতে পারবেন না। জোর করে মনে করার চেষ্টা করবেন। ধরেন কোনো একটা জিনিস অর্ধেক মনে পড়তেছে, বাকি অর্ধেক মনে পড়তেছে না। ধরেন আপনি এরকম মনে করতেছেন চোখ বন্ধ করে, ধান উৎপাদন সবচেয়ে বেশি হয় কোন জেলায়? আপনি মনে করতে পারতেছেন না, জোরপূর্বক মনে করার চেষ্টা করতেছেন, মনে আসলো এটা হচ্ছে ধরেন ময়মনসিংহ। আবার চোখ বন্ধ করে মনে করতেছেন যে বাংলাদেশ সবচেয়ে বেশি পাট উৎপাদন হয় কোন জেলায় বা কোন অঞ্চলে? আপনি মনেই করতে পারতেছেন না, জোরপূর্বক চাপ দিচ্ছেন, মনেই করতে পারতেছেন না। এই রকম কেসে আপনি উঠে গিয়ে আপনার বইটা খুলে তথ্যটা, শুধু ওই তথ্যটা দেখে আপনি আবার এসে শুয়ে পড়বেন, বাকিগুলো এরকম মনে করবেন। সাধারণত যখন জোর করে মনে করার চেষ্টা করবেন, আপনার মাথায় ব্যথা হয়ে যাবে, এবং যখন আপনার মাথা ব্যথা হবে তখনই আপনি মনে করবেন যে আপনার পড়ালেখা আসলে হচ্ছে, মানে আপনার এই ব্রেন এক্সারসাইজ কাজ করতেছে। ওই যে জিমে গিয়ে যখন এক্সারসাইজ করেন না, প্রথম কিছুদিন কিন্তু খুব ব্যথা হয়, তার মানে অ্যাকচুয়ালি আপনার মাসলে হিট করছে, আপনার মাসল ইনজুর্ড হয়েছে, নতুন করে ওই মাসল আবার হবে, তার মানে আপনি মাসল গেইন করবেন ধীরে ধীরে। এইটা মিন করে যে ইউ আর অন রাইট ট্র্যাক। দেন আপনার কাজ হবে এই অধ্যায় থেকে, এখন অনেক অ্যাপ ভিত্তিক পরীক্ষা দেওয়া যায়। অ্যাপ ভিত্তিক যে পরীক্ষাগুলো আছে, ধরেন যে কোনো একটা অ্যাপ হতে পারে, সেই অ্যাপে গিয়ে এই অধ্যায়ের উপর আপনি 4-5টা পরীক্ষা দিয়ে দিবেন। এবং শুধু পরীক্ষা দিবেন না, আপনি পরীক্ষা দিলেন এবং পরীক্ষা দেওয়ার পরে ওই প্রশ্নগুলোর কিন্তু ব্যাখ্যা দেখবেন আপনি, বা সলভ শিট থেকে আপনি ওই প্রশ্নগুলোর ব্যাখ্যা দেখবেন। এখন
কেন আমি বলতেছি শুধু ডাইজেস্ট বেসড, আপনি একটা জিনিস বুঝেন, ডাইজেস্টে কিন্তু সব কিছু নাই যে জিনিসগুলো আপনার আসলে জানা দরকার। এর মধ্যে নতুন নতুন কিছু আপনি পাবেন হচ্ছে পরীক্ষা দিতে গিয়ে। পরীক্ষা দিতে গিয়ে অনেক উদ্ভট জিনিস পাবেন। ধরেন এরকম একটা প্রশ্ন পেলেন যে নওগাঁ জেলায় 2024 সালে কত মেট্রিক টন আম উৎপাদিত হয়েছিল। এইগুলো উদ্ভট কোশ্চেন, এই টাইপের কোনো কোশ্চেন আসবেও না, আসলেও আপনার পারার দরকার নাই। এইগুলো না, ওই যে বিগত বছরের কোশ্চেন আপনি দেখেছেন, ডাইজেস্ট পড়েছেন, আবার যখন পরীক্ষা দিবেন তখন আপনি নতুন কিছু প্রশ্ন পাবেন, যে প্রশ্নগুলো দেখে আপনার মনে হবে যে এই প্রশ্নটা আসতে পারে। সেই ইনফরমেশনগুলো আপনার বা ডাইজেস্টের সাইডে লিখে নেবেন, অথবা ছোট্ট একটা নোট খাতা বানাবেন, সেইখানে আপনি লিখে রাখবেন আর কি। তাহলে কিন্তু আপনার ডাইজেস্ট আরও ইনরিচড হয়ে গেল। তার মানে আপনি কি কাজ করলেন? প্রথমে বিগত বছরের কোশ্চেন দেখলেন, 2 নাম্বার ডাইজেস্ট পড়লেন, এবং ডাইজেস্ট পড়ার সাথে সাথে আপনি ব্রেন এক্সারসাইজ করলেন, এবং ব্রেন এক্সারসাইজের বুদ্ধি বুঝিয়ে দিলাম আপনাকে। এবং আপনি আপনার যে অ্যাপে আপনি পরীক্ষা দেন, সেই অ্যাপে গিয়ে আপনি মোটামুটি 5-7টা পরীক্ষা দিয়ে ফেলেছেন। এরপরের কাজ হবে হচ্ছে, পরের দিন যখন ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার পরে আপনার প্রধান কাজ বিছানায় শুয়ে শুয়ে গতদিন যা পড়েছিলেন তা মনে করার চেষ্টা করা। সব মনে করতে পারবেন না, জোরপূর্বক মনে করার চেষ্টা করবেন। মনে করতে আপনি পারবেন না, তবে কিছু কিছু আপনি মনে করতে পারবেন, এবং এটাই কিন্তু আপনার যে আগের দিনের ব্রেন এক্সারসাইজ ওইটাকে আরও বুস্ট আপ করবে। এরপরের কাজ হচ্ছে সকালে উঠে গতদিন যা পড়েছিলেন সেই পড়াটাকে আবার ওভারভিউ দিয়ে ফেলা, দেন নতুন একটা অধ্যায় শুরু করা। এটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজি, এবং এইটা মেইনটেইন করবেন। এবং প্রতিদিন সাধারণত চেষ্টা করবেন একটা টাইম রাখা, সেটা 1 ঘন্টা মতন টাইম, যে 1 ঘন্টায় গত 2 দিন বা 3 দিনের যে পড়ালেখাটা আছে টোটালটা ওভারভিউ দিবেন, এবং আপনি সামনে এগিয়ে যাবেন। এইভাবে আপনি সামনে এগিয়ে যাবেন। তবে একটা বিষয় বলি, এই রকম যদি আপনি পড়তে থাকেন তাহলে দেখবেন এক অধ্যায়ের যে পড়ালেখা আপনার সামনে আগাতে আগাতে কয়েকবার ওভারভিউ দেওয়া হয়ে যাচ্ছে। এবং বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির মেইন বক্তব্য হচ্ছে পড়বেন, ভুলে যাবেন, পড়বেন, ভুলে যাবেন, পড়বেন, ভুলে যাবেন, পড়বেন, ভুলে যাবেন, পড়বেন, মনে থাকবে। কতবার এসে 5 বার। এটা আরও কারো কারোর জন্য এটা আরও বেশি হতে পারে। মানে আপনি আজকে পড়লেন, কালকে ভুলে গেলেন দেখে আপনি বললেন আমার তো মনে থাকে না। এই যে আমার যে মনে থাকে না, যখন এই বুঝ আপনি আপনার ব্রেনকে দিয়ে ফেলছেন, তখন কি তো আর মনে থাকবে না। তো আপনার কাজ হচ্ছে, আপনি আগেই জানেন পড়বো ভুলে যাব, পড়বো ভুলে যাব, পড়বো ভুলে যাব, পড়বো ভুলে যাব, পড়বো মনে থাকবে। এবং এই যে পড়বেন ভুলে যাবেন, এর মাঝে তো আপনি বিভিন্ন সময় পরীক্ষা দিবেন, এবং রোজই আপনি আপনার অ্যাপে 2, 4, 5, 10টা পরীক্ষা দিবেন। তার মানে আপনি দেখেন, পড়তেছেন, এক অ্যাঙ্গেল থেকে হিট করতেছেন, ব্রেন এক্সারসাইজ করে মনে রাখতেছেন বা মনে করার চেষ্টা করতেছেন, আর এক অ্যাঙ্গেল থেকে হিট করতেছেন, পরীক্ষা দিচ্ছেন, আর এক অ্যাঙ্গেল থেকে হিট করতেছেন, ওভারভিউ দিচ্ছেন, আর এক অ্যাঙ্গেল থেকে হিট করতেছেন। তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যখন অ্যাটাক করবেন তখন আপনার ওই ইনফরমেশন মনে থাকবে। আর একটা কাজ খুবই ইফেক্টিভ কাজে দেয়, সেটা হচ্ছে গল্প করা। ধরেন আজকে বাংলাদেশ কৃষি নিয়ে আপনি পড়ালেখা করলেন, আপনার একজন পার্টনার থাকতে হবে। কয়েকজন পার্টনার থাকলে ভালো হয়, যারা সাধারণত আপনার মতন সিরিয়াসলি বিসিএসের প্রস্তুতি নিচ্ছে। তাদের সাথে এই বিষয়ে আপনি গল্প করবেন। গল্প খুবই ইফেক্টিভ ভাই, গল্প খুবই ইফেক্টিভ, এবং অ্যানালাইসিস টাইপের গল্প করবেন। আপনি যে পড়লেন, পড়ে কি শিখলেন, কি জানলেন, এটা গল্প করে তাকে বলবেন। সে যদি কিছু বলে এইটা শুনবেন। এই যে আলাপ আলোচনা, আড্ডার সময় আলাপ আলোচনা, এটা খুবই ইফেক্টিভ। এই জন্য আমি সবসময় সবাইকে বলি, প্রিলিমিনারি প্রস্তুতির সময় যখন আপনি আড্ডাবাজি করবেন তার ভিতরেও প্রিলিমিনারি থাকবে। এবং আমি শুনলে একটু অসামাজিক শোনায়, বাট এটা খুবই ইফেক্টিভ ভাই। বিসিএস প্রিলিমিনারির প্রস্তুতি যখন আর আপনার সামনে 2 মাস মতন টাইম আছে, তখন আপনি আড্ডাবাজি করা বা গল্প করা এই রকম কারোর সাথে করবেন না, আড্ডা দিবেন না যারা আসলে বিসিএসের লাইনে নাই। কেননা তার 2-1টা কথা আপনার উপর নেগেটিভ ইফেক্ট ফেলতে পারে। যেমন বাংলাদেশের সিভিল সার্ভেন্টদের অনেকেই দেখতে পারে না, ধরেন বিসিএস নিয়ে অনেকে কথাবার্তা বলে এটা একটা মুখস্থ পড়ালেখা, এটা তো মুখস্থ, যার মুখস্থ বিদ্যা ভালো সে তত দ্রুত ক্যাডার হয়ে যায়। এই জিনিসটা না সত্য না।
বিসিএস এখন ভিন্ন প্যাটার্নে চলে গেছে। এটা একটা অ্যানালাইসিস টাইপের পরীক্ষা, এবং যে যত ভালো অ্যানালাইসিস করতে পারে, যে যত এই নলেজের মজা নিতে পারছে, সে তত লিখিত গিয়ে ভালো করবে। আর যে যত লিখিতই ভালো করবে, সে তত বেশি সাকসেসফুল হবে। এটা খুবই 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 সত্য কথা, যে যাই বলুক না কেন ভাই। সো এই টাইমে আপনাকে একটু অসামাজিক হতে হবে, যেহেতু আর 2 মাস টাইম আছে, তো আপনি একটু অসামাজিক হবেন। যে সমস্ত বিষয়াশয় আপনাকে এই প্রিপারেশান থেকে একটু দূরে নিয়ে যায়, সেই সমস্ত জিনিস থেকে আপনি একটু দূরে থাকবেন। এই টাইমে আপনার সামনে আসন্ন বিসিএস পরীক্ষা ছাড়া আর কোনো কিছুই নাই। আপনার কোনো আড্ডাবাজি নাই, আপনার কোনো প্রেম প্রীতি নাই, আপনার কোনো ঘুরে বেড়ানো নাই, কোনো কিছুই নাই। আপনার আড্ডার টাইমে যদি কেউ এসে আপনার সাথে আড্ডা দেয়, তাকেও এই লাইনের লোক হতে হবে। আমি ভাই 2টা বিসিএস দিছি, 43তম এবং 44তম, এবং 2টা বিসিএসে আমি সুপারিশপ্রাপ্ত হয়েছি। 43তম বিসিএসে যখন আমি প্রিপারেশান নিই, আপনাদের মতন এইরকম টাইমে, আমি এই টাইমে ঢাকা শহরে একটা চিলে কোঠায় থাকতাম। আমি কিন্তু নিজেকে সব কিছু থেকে আইসোলেটেড করে নিয়েছিলাম, এবং ওই চিলে কোঠায় কয়েকজন বন্ধু, ছোট ভাই আমার সাথে আড্ডা দিতে আসতো মাঝে মধ্যেই, এবং তারা সবাই এই সিভিল সার্ভিসের রাস্তার লোক। তারা এসে আমরা যে আড্ডাবাজি করতাম, ওইটাও আমরা বিসিএস নিয়েই আলাপ আলোচনা করতাম। আমি যে গল্প করতাম, সেই গল্পটাও কিন্তু আলাপ আলোচনা ওই সব বিসিএস কেন্দ্রিকই হতো। কেননা আমি চাই না যে, যেহেতু এটা একটা রিগোরাস প্রিপারেশন প্রিলিমিনারির জন্য, বাইরের কোনো ডিস্টারবেন্স আমাকে এই লাইন থেকে একটু পরিমাণে লাইনচ্যুত করুক। আমি খুবই ফোকাসড ছিলাম, এবং আমার মোস্ট প্রস্তুতির টাইমলাইনই ছিল 2 মাস মতন। আমি অনেক পরে এসেছিলাম অ্যাকচুয়ালি। সো দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় যে এই টাইমে নিজেকে আইসোলেটেড করে রাখা খুবই 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 জরুরি। যারা বেশ কিছুদিন ধরে প্রিপারেশন নিচ্ছেন, এখনও সিলেবাস শেষ হয় নাই, তাদেরকে আমি বলবো যে সব কিছু বাদ দিয়ে কোন কোন জায়গা আপনি এখনও পড়েন নাই, সেই জায়গাগুলো ডাইজেস্টকে ফোকাস করে আমি যে স্ট্র্যাটেজি শিখালাম, সেই স্ট্র্যাটেজিটা আগে একবার শেষ দিয়ে ফেলেন, যে টোটাল সিলেবাস আমার শেষ হয়ে গেছে। আর যাদের ধরেন এখনও শুরুই করেন নাই, তারা এরকম অধ্যায় বেস করে দ্রুত সময়ের মধ্যে আগে সিলেবাসটা শেষ করেন। একবার টোটাল সিলেবাসের উপর দিয়ে চলে যাওয়াটা খুবই 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 জরুরি। একবার যখন আপনার সিলেবাসটা শেষ, তখন আপনি আইডেন্টিফাই করবেন আপনার স্ট্রং জোন কোনটা। যেমন যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তাদের জন্য কিন্তু ম্যাথমেটিক্স এবং বিজ্ঞান এটা খুবই স্ট্রং জোন হয়। তারা যে জায়গাতে স্ট্রং, সেই জায়গাতে আপনাকে বেশি পরিমাণে এফোর্ট দিতে হবে। সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ম্যাথ মানসিক দক্ষতায় 30, তাদেরকে 30-এ 30 এনশিওর করতে হবে। আপনি যদি এইখানে 30-এ 28 পান, ওই 2 মার্ক আর কোনো জায়গা থেকে আপনি ব্যাকআপ দিতে পারবেন না। আর যারা যে ব্যাকগ্রাউন্ডেরই হন না কেন, আপনার যে সাবজেক্টটা স্ট্রং জোন মনে হয়, সেইখানে বেশি সময় দিবেন, সেই জায়গাতে বেশি মার্ক আপনি তুলে ফেলার চেষ্টা করবেন। আপনি এরকম না, ম্যাথ অনেক পারি, পড়বো না, এই কাজ করা যাবে না ভাই। বিজ্ঞান অনেক পারি, পড়বো না, এই কাজ কোনো মতেই করা যাবে না ভাই। তো আপনার সমস্ত সিলেবাসটা আপনি একবার শেষ দিয়ে ফেললেন, এবং সমস্ত সিলেবাস শুধু শেষই দেন নাই, কেননা আপনি এর সাথে সাথে তো পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষায় কী টাইপের মার্ক পাচ্ছেন, এইটা দেখে কিন্তু নিজেকে জাজ করে ফেলেন না, আমি তো ভালো মার্ক পাই না, বা ওই অ্যাপে পরীক্ষা দিয়ে আমি তো পাশ করতে পারি না, এটা দিয়ে কিন্তু নিজেকে জাজ করে ফেলেন না। আপনি পরীক্ষা দিচ্ছেন ওই পরীক্ষা থেকে কিছু ইনফরমেশন নেওয়ার জন্য, এবং কিছু যে প্রিপারেশন দিচ্ছেন তার একটা জাজমেন্ট করার জন্য। কেননা যে অ্যাপেই পরীক্ষা দেন, ওইখানে বেশ কিছু ধরেন হাই লেভেলের, মনে হয় অন্য গ্রহ থেকে প্রশ্ন নিয়ে আসছে, এরকম অনেক প্রশ্ন থাকে। ওইগুলোতে ফোকাস করার দরকার নয়, ওইগুলো পারার দরকার নাই, আপনার পাস করার দরকার নাই। বাট নিয়ম করে পরীক্ষা দিবেন এই জন্য যে পরীক্ষার সাথে ইউজ টু হওয়া। এবং আপনি যতই পড়ালেখা করেন না কেন, আপনি যদি আসমানি কোনো জিনিস আপনার ভেতরে ডাইরেক্ট না আসে, তাহলে কোনো দিন বিসিএস প্রিলিমিনারির 200 মার্কের পরীক্ষার 200 আপনি পাবেন না। সবসময় আপনার কাছে এরকম ধরেন 50টা বা তার একটু কম সংখ্যক কোশ্চেন থাকবে, আপনি যতই ভালো পরীক্ষা নেন, যেগুলো আপনি পারেন না। সো এই যে আপনি যে পারেন না পারা জিনিসকে ইনকাউন্টার করার জন্য তো একটা এক্সপিরিয়েন্স থাকা দরকার, এর জন্য আপনি পরীক্ষা দিচ্ছেন।
পরীক্ষার সাথে ইউজ টু হওয়ার জন্য পরীক্ষা দিচ্ছেন। দুই একটা ইনফরমেশন যা আপনি পড়েছিলেন তাই পরীক্ষায় আসতেছে, তাহলে পারা ইনফরমেশনকে পরীক্ষায় খাতায় অ্যাটাক করার জন্য আপনি পরীক্ষা দিচ্ছেন, মার্ক পাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছেন না। আন্দাজে দাগানো থেকে নিজেকে বিরত রাখার জন্য পরীক্ষা দিচ্ছেন, আপনি আন্দাজে দাগায় নেগেটিভ খেয়ে যাচ্ছেন। এই কাজ করা যাবে না। তার মানে নেগেটিভ মার্ক থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আপনি পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষা একটা প্রিপারেশনের এসেনশিয়াল টুলস, এবং আমি বলি প্রচুর পরীক্ষা দিতে হবে, প্রচুর পরীক্ষা দিতে হবে, প্রচুর পরীক্ষা দিতে হবে। পরীক্ষা নিয়ে যদি আপনার মধ্যে কোনো দ্বন্দ্ব চলে আসে যে পরীক্ষা দিতে ভালো লাগে না, পরীক্ষা দিতে ভালো লাগে না, এই কাজ করা যাবে না। এবং এখন থেকে শুরু করতে হবে যে প্রত্যেক সপ্তাহে একটা দিন রাখবেন, প্রত্যেক সপ্তাহে একদিন, সেটা শুক্রবার হতে পারে, যে একদিন আপনি একটা সব সাবজেক্টের উপর 200 মার্কের পরীক্ষা দিবেন। একবারে বসবেন। আবার এইরকম কাজ করেন না, বড় পণ্ডিত আছে এরকম অনেক, যে আমি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আমি তো ম্যাথ ভালো পারি, তাহলে 200 মার্কের পরীক্ষার মধ্যে আমি ম্যাথগুলো আগাবো না। এই কাজ করা যাবে না। আপনি সব পরীক্ষা দিবেন 200 মার্কের, প্রতি সপ্তাহে একটা করে দিবেন, প্রতি সপ্তাহে একটা করে 200 মার্কের পরীক্ষা দিবেন। আর যে কয়টা জিনিস বললাম এই করে যাবেন আপনি। অনেকের ক্ষেত্রে সাহিত্য মনে রাখতে খুবই ঝামেলা হয়। আমার কাছে মনে হয় যে বাংলা এবং ইংরেজি সাহিত্য প্রিলিমিনারি পাশের একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। যেহেতু অনেকেই গ্রামারে দুর্বল, আমি নিজেই, আমার ইংলিশের অবস্থা খারাপ, আমি ইংলিশ গ্রামারে কোনো কনফিডেন্স আমার ছিল না। আর বাংলা তো ধরেন ছোটোবেলা থেকেই আমি বাংলা কোনো দিন পড়ি নাই। বাংলা প্রকৃতি প্রত্যয় সন্ধি বিচ্ছেদ এগুলো আমার একই মনে হয়, আমি পারি না ভাই। আমি সমাজ পারি না, আমি বাগধারা 2-4টা পারি, ওই ছোটোবেলা থেকে যেগুলো আসলে বারবার পরীক্ষায় আসতো ওইগুলো। বাংলা গ্রামারে আমার একবারে যাচ্ছে তাই অবস্থা, এখনও আমার যাচ্ছে তাই অবস্থা। তো এই যে গ্রামারে নিজের দুর্বলতা আছে, এর জন্য আমি প্রিপারেশান নিই নাই তা না, আমি গ্রামারেও প্রস্তুতি নিয়েছি। বাংলা গ্রামারের ক্ষেত্রে আমি পড়তাম, ভুলে যেতাম, তো এই জন্য প্রত্যেক দিন সকালে উঠে আমি একটা টাইম রাখতাম। ধরেন এই যে রুটিন কাজগুলো করার পরে আমি একটা টাইম রাখতাম, নতুন পড়া শুরু করার আগে আমি আগে যে বাংলা গ্রামার যে কয়টা পড়েছি গত 2-4-5 দিনে, বা গত যতটুকু পড়েছি তার একটা ওভারভিউ দিয়ে নিতাম। সো প্রত্যেক দিন একবার করে বাংলা গ্রামারের ওই টপিকগুলো ওভারভিউ দিতে বেশি টাইম লাগে না, 1 ঘন্টার মধ্যে আপনি বাংলা গ্রামারের অর্ধেক ওভারভিউ দিয়ে ফেলা যায়। খালি আপনি দেখে যাবেন, চোখ বুলিয়ে যাবেন, এর জন্য এত বেশি টাইম লাগবে না। ধীরে ধীরে আমার ওই জিনিসগুলো মনে থাকতো এবং পরীক্ষায় আসলে ওইগুলো আমি পেরে যেতাম। তো এই গ্রামারের দুর্বলতা কাটানোর জন্য, বা গ্রামারে যে আমি কম মার্ক পাই সেটা বাংলা এবং ইংলিশ, এই জিনিসটাকে ব্যাকআপ দেওয়ার জন্য আমি সাহিত্যে একটা স্ট্রং প্রিপারেশন নিয়ে ফেলেছিলাম। এবং সাহিত্যে স্ট্রং প্রিপারেশন নেওয়ার একটা ব্যাপার হচ্ছে, সব ডাইজেস্টে অনেক আছে, ডাইজেস্টে অনেক। আমার চ্যানেলেই আপনি বাংলা সাহিত্য, ইংলিশ সাহিত্যের বেশ কয়েকটা ভিডিও পাবেন। এইগুলা দেখে আপনি বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি সাহিত্য কীভাবে পড়া উচিত আর কি। এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে, সাহিত্য তো ডাইজেস্টে দাগায় দাগায় পড়বেন, এর আবার একটা রেকর্ডিং করবেন, নিজের মুখে রেকর্ডিং করবেন। আমি এই কাজটা করতাম সাধারণত ঘুমানোর সময়, বা কোনো একটা যদি আমি কোথাও যেতাম তখন আমি হেডফোন দিয়ে যে নিজের রেকর্ডিংটা আমি শুনতাম। এতে করে কি হতো যে আপনি নতুন একটা ডাইমেনশন থেকে আপনার ব্রেনে হিট করতেছেন। পড়ে একবার হিট করেন, পরীক্ষা দিয়ে একবার হিট করেন, মনে করার সময় একবার হিট করেন, আর একটা নতুন ডাইমেনশনে হিট করেন হচ্ছে অডিও দিয়ে নিজেকে হিট করেন। তো আপনি কি ডাইজেস্টটা বের করে আপনি রেকর্ডিং করে ফেলেন কিছু জিনিস, এবং আপনি কানে দিয়ে শুনেন। এবং এই ভিডিওর ডেসক্রিপশনে আমার একটা এইরকম নিজের বানানো একটা অডিওর একটা লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব। এটা দিয়ে আপনি শুনে নিতে পারবেন যে আসলে কী টাইপের অডিও বানানো উচিত। এর জন্য খুব একটা বেশি টাইম লাগে না, আপনি তত এডিট করবেন না, আপনি জাস্ট আপনার ফোন বের করে রেকর্ডিং করবেন এবং ওই রেকর্ডিংটা আপনি শুনবেন। এটা খুবই চমৎকার জিনিস ভাই, এবং এটা এত চমৎকার যে এটা এত সুন্দর মনে থাকে। এবং এই প্রস্তুতি যদি আপনি প্রিলি পাস করতে পারেন তাহলে দেখবেন যে রিটেনে গিয়ে কী হেল্প করে। রিটেনে তো সাহিত্য, বাংলা সাহিত্য খুবই বাংলাই মার্ক আপনার বাড়ায় দিবে, বাংলা সাহিত্য মানে অন্য লেভেলে নিয়ে যাবে। রিটেনের সময় আমরা এটা নিয়ে আলোচনা করব যে সাহিত্য কীভাবে রিটেনের মার্ক বাড়িয়ে দেয়।